সঙ্গীতা ম্যাডামকে দোষারোপ করা হচ্ছে, তিনি নাকি পক্ষপাতিত্ব দোষে দুষ্ট। তাহলে আমরা বলবো সঙ্গীতা ম্যাডামকে কমপ্লেনটা কে জানিয়েছে? সঙ্গীতা ম্যাডামের কাছে কে গেছে? গিয়ে সঙ্গীতা ম্যাডামের কাছে সন্দীপ গেছেন এবং অনেকে সঙ্গীতা ম্যাডামকে রিকোয়েস্ট করেছে কিষাণুর পাশে দাঁড়াতে। উনি সেই রিকোয়েস্টের ফলে কিষাণুর পাশে দাঁড়িয়েছে এবং কিষাণু যাতে ন্যায় পায় সেই জন্য তিনি এই ব্যাপারটা হ্যান্ডেল করছে। হ্যালো বন্ধুরা, কেমন আছো? নিশ্চয়ই সকলে ভালো আছো। শুভ সন্ধ্যা। বাইরে কোকিলের ডাক শুনে মনে হচ্ছে যে আমি বসন্তকালে বসে আছি। কেন বাবা কোকিল, তুই কি গরম পাচ্ছিস না? তুই কি আবহাওয়ার তাপমাত্রা এত বাড়ছে তুই বুঝতে পারছিস না? এখন তুই বসন্তের কোকিল হয়ে ডাকছিস। অরিজিনালি ডাকছে, আমি ভিডিও করতে করতে শুনলাম, তোমরাও হয়তো দু একবার শুনতে পারবে। যাই হোক, আজকে সঙ্গীতা ম্যাডামের দিকে আঙুল তোলা হচ্ছে। উনি পক্ষপাত দোষে দুষ্ট। উনি সন্দীপের সঙ্গে কেন ঘুরে বেড়াচ্ছেন? কেন তার চেম্বারে দুপক্ষকে ডেকে উনি ফয়সালা করছেন না, উনি আলোচনা করছেন না? আহারে, ম্যাডাম তো প্রথমেই বলে দিয়েছে আমি ডোমেস্টিক ভায়োলেন্সের উপরে কোনো কাজ করি না, ভায়োলেন্সের উপরে কোনো কাজ করি না। উনি কাজ করতে এসছেন কিষাণু যেন সেফ জোনে থাকতে পারে, কারণ এটাই এখন হ্যাশট্যাগ কিষাণু, জাস্টিস ফর কিষাণু, এই দাবিতে উনি এগিয়ে এসছেন। তাহলে কেন ওনার চেম্বারে উনি ডেকে দুজনকে কথা বলবে? আর যদি ডেকে দুজনকে কথা বলতে হয় তার সময় আছে, এখনই নিশ্চয় নয়। উনি সবে নেমেছেন, উনার কাজের উপরে কারোর আঙুলি হিলন উনি চলবে না। উনি উনার প্রসেসে কাজ করবেন। আমরা হয়তো তাকে নিয়ে দুটো সমালোচনা করতে পারি, কেউ ভালো করবে কেউ খারাপ করবে, আর এটা তো স্বাভাবিক যে সব ভালোকে ছাপিয়ে গিয়ে কেউ একজন অবশ্যই বিরোধী হিসাবে থাকবে, তবেই না খেলে মজা। যাই হোক, আজকে একটা মানুষের পরকীয়াকে ঢাকতে কতগুলো মানুষকে পরকীয়ার সঙ্গে জড়িয়ে দেওয়া চেষ্টা চলছে। অ্যাকচুয়ালি সেটা কি ধোপে টিকবে না? প্রথমে বলা হলো যে শাশুড়ি নাকি পরকীয়া করে, শাশুড়ির কাছ থেকে বৌমা শিখেছে পরকীয়া, নইলে বৌমা জানতোই না পরকীয়া কি জিনিস। বৌমা জানতো না, ছেলের বউকে নাকি শাশুড়ি শিখিয়েছে। অথচ দেখা গেল যে শাশুড়ি দিব্য সংসার করছে, তার ফেলে যাওয়া ছেলেকে মানুষ করছে, আর উনি পরকীয়া করে তার প্রেমিকের বুকে ধেই ধেই করে নিতে বেড়াচ্ছে। তারপরে এলো সন্দীপের পরকীয়া নিয়ে কথা। গ্রামের একটা মেয়ের সঙ্গে নাকি সন্দীপের সম্পর্ক, কোনো প্রমাণ নেই, কোনো রকম কোনো প্রমাণ নেই। একজন কমেন্ট করেছে, সেই কমেন্টের ভিত্তিতে চলছে আলোচনা। হয়তোবা কমেন্টটা নিজেরাই সেই কন্টেন্ট তৈরি করেছে। কোনো মতে সন্দীপকে কোনো দিক থেকে ফাঁসানো গেল না। তারপরে বলা হলো সন্দীপ নাকি তার বউকে পরকীয়া করতে বাধ্য করেছে, মানে সন্দীপ এমন অত্যাচার করেছে, আর সঙ্গে সঙ্গে বলেছে তুই পরকীয়া কর, তুই পরকীয়া কর, তুই পরকীয়া কর। মানুষ অত্যাচারিত হতে পারে শ্বশুর বাড়িতে, হয়তো শ্বশুর বাড়ির লোক তাকে সঠিক যত্ন সঠিক অধিকার দিচ্ছে না, অত্যাচার করছে। তার মানে এই নয় যে সেই অত্যাচারের ফলে মেয়েটি প্রশাসনের কাছে না গিয়ে কোনো পরপুরুষের কাছে গিয়ে নিজেকে সঁপে দেবে। আজকের দেশে তো আইন আছে। যখন 5 বছর ধরে সে অত্যাচারিত হচ্ছিল, তার বাবা তো প্রশাসনের কাজ করে, সে গাড়ি চালাক আর অটো চালাক, সে তো প্রশাসনেরই গাড়ি চালায়। তাহলে তার বাবা কেন এই 5 বছর অন্তত 5টা কমপ্লেন করলো না যে আমার মেয়েকে এইভাবে অত্যাচার করছে, সংসারে তার শাশুড়ি তাকে জ্বালাতন করছে, তার স্বামী তাকে ভালোবাসছে না, স্বামী রোজ চুল্লু খাচ্ছে। এই কথা বলে কোনো প্রশাসনের কাছে গিয়ে তো একটা কেস কিংবা একটা ডায়েরি করা হলো না। তাহলে আমরা কি করে বুঝবো যে এখানে বাধ্য হয়েছে পরকীয়া করতে বাধ্য হওয়ার যে কারণগুলো দেখানো হয়েছে, সে কারণগুলো কোনো কারণ নয়। একজন স্ত্রীর পরকীয়া করাতে কখনোই তার স্বামী তাকে বাধ্য করে না। শ্বশুর বাড়িতে নির্যাতিতা হলে তাকে অন্য পুরুষের হাত ধরে যেতে হবে কেন? প্রথমেই তো যেতে হবে বাবা মার কাছে, গিয়ে তারপরে আইনের আশ্রয় নিতে হবে। সেখানে কি হলো, বাবার বাড়িতে 2 দিন থাকার পরে বাবার বাড়ি থেকে মেরে তাড়ি দেওয়া হলো। তারপরে কার হাত ধরে কোথায় গেল সেটা তো আমরা দেখেছি, সেটা তো ভিডিওতে নানান রকম ভাবে বুঝিয়ে দিয়েছে। এবং যার সেই প্রেমিক নিজে মুখে অন্যান্য চ্যানেলে গিয়ে বলেছে সে আমার হেফাজতে আছে। তাহলে সে কে সে, তার সম্পর্ক কি, তার অস্তিত্ব কি? স্বামীর কাছে অত্যাচারিত হয়ে এক পরপুরুষের কাছে গিয়ে আশ্রয় নেয়া তাকে কি বলে তাকে?
একজন বিবাহিত স্ত্রী স্বামীর সঙ্গে গন্ডগোল করে গিয়ে উঠলো কোথায়? তার প্রেমিকের বাড়িতে, নিজে স্টেটমেন্ট দিয়ে দিল। আমার সঙ্গে আমার এই প্রেমিকের ছাড়াছাড়ি করানোর অনেক চেষ্টা হয়েছে, আমি থাকতে সেটা হতে দেব না। সে আমাকে আগেও ভালোবেসেছে, বর্তমানেও ভালোবাসছে, ভবিষ্যতেও ভালোবাসবে। হঠাৎ করে একদিন ঘোষণা করে দেওয়া হলো সেই প্রেমিকের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, অথচ তার কয়েকদিন আগেই রামলীলা করে এলো। মানে রামের যে মন্দির হয়েছে অযোধ্যায়, সেখানে গিয়ে প্রেমিককে নিয়ে পুজো করে এলো। 5-6 দিনের একটা ট্যুর করলো একসঙ্গে। তারপরে হঠাৎ করে এমন অ্যালার্জি উঠলো যে সেই অ্যালার্জির কারণে হঠাৎ করে আমার প্রেমিক দরকার নেই। 9 মাস পরে প্রেমিক দরকার নেই, 9 মাস পরে আমার সংসার দরকার নেই, 9 মাস পরে আমার ডিভোর্স দরকার নেই। কি দরকার? আমার ছেলে দরকার, আমার ছেলে দরকার। ছেলের জন্য আমি আর থাকতে পারছি না। মা ছেলের খুব তাড়াতাড়ি এক হচ্ছে, তোমরা দেখতে পাবা এই ক্যামেরার সামনে। মা ছেলেকে জড়িয়ে ধরে, খোকা খোকা তুই কোথায় ছিলি এতদিন? খোকা তখন কি বলবে? মা তুমি আমাকে কি ভুল করে ফেলে এসেছিলে, নাকি ইচ্ছা করে ফেলে এসেছিল? ধুম করে ঠেলে দিয়ে দেবে, দিয়ে বলবে আমি ঠাম্মিকে চাই, আমার মা চাই না। বলবে, এই কথা বলতে বাধ্য, কারণ 9টা মাস মায়ের অভাবটা ঠাম্মিকে পূরণ করিয়েছে। এমনকি তার বুকের দুধ খাওয়ার অভ্যাস, যেটা ঠাম্মির বুকের দুধ থেকে দুধ পায় না, তবু সেটাকে সে চেটেছে, কারণ অভ্যাস। আমি বাচ্চাদের দেখেছি যে অনেক সময় আঙুল গালে দিয়ে চুষতে চুষতে ঘুমিয়ে যায়, সেই আঙুলটাকে সে মাতৃ দুগ্ধ বলে টোষে। কিষানিও তো সেটা করেছে না। মায়ের নেশা ঠাকুমা কাটিয়েছে। 9 মাস পরে কেন? কিষানি যদি প্রশ্ন, তাহলে মা 9 মাস তুমি কোথায় ছিলে? আজকে কেন তুমি এসেছো আমাকে নিতে? আচ্ছা ভালো কথা, তার প্রেমিক চাই না, তার সংসার চাই না, তার ডিভোর্স চাই না, তার কি চাই? ছেলে। তার ছেলেকে নেওয়ার জন্য আইনত কোর্টের কাছে কবার যাওয়া হয়েছে। একবার মনে পড়ে, মাকে নিয়ে সেদিক বেরিয়ে বললো, বসিরহাট কোর্টে গিয়ে বললো আমি ছেলের জন্য কেস ফাইল করে এলাম। বন্ধুরা, আজ অব্দি কিষানুর কাস্টডি পাওয়ার জন্য কোনো কেস ফাইল হয়নি। তাহলে এই ভিউয়ার্সদের কেন মিথ্যে কথা বলা হলো? কেন বারবার ভিউয়ার্সদের এরকম কনফিউজ করে দিচ্ছে? সে তাকে সাপোর্ট করে যেসব ভিউয়ার্সরা তার ভিডিও থেকে কমেন্ট করে, তারা তো জানে কিষানুকে আনার জন্য তার মা, কিষানুর মা কেস করেছে, কিন্তু না, একটা কেস কোথাও করেনি। যখন দেখছে এই ছেলের কথা কেন উঠলো, ডিভোর্সের 2টো হিয়ারিং হয়ে গেছে, লাস্ট হিয়ারিং যেখানে হয়তো সাক্ষী ডাকবে, তখন দেখছে তার উকিল বলেছে আর হয়তো ঠেকানো গেল না, আপনি যা করে রেখেছেন, এখন আপনার এই কেসে জেতা বহু কষ্ট। বাট ফাটাস করে মাথায় চলে এলো, ওকে জব্দ করতে হলে তোকে আমার পায়ে পড়তে হবে, এমন একটা কাজ করব, তুই আর তোর পাতানো দিদি আমার পায়ে এসে পড়বি। পাটাকে না ওয়াশ বাইট দিয়ে আর বাসন মাজার সাবান দিয়ে ভালো করে ধুয়ে রাখ, কারণ তোর পায়ে ওই তোর পাতানো ননদ আর পাতানো ননদের ভাই এসে বলবে দয়া করো আমাদের বাঁচাও, নইলে তুমি না বাঁচালে আমাদের জেল হয়ে যাবে। সেই দিনটার অপেক্ষায় থাক, আর 10 টাকার বাতাসা কিনে রাখ। এমন দিন যেদিন আসবে, সেদিন অন্তত হরিণ লুট দিয়ে তোদের বাড়ির লোকে একটু ঢাক ঢোল পিটিয়ে নেচে কুদে বাতাসাগুলো খেয়ে নিস। সেই দিনগুলো রাখ। আজকে সঙ্গীতা ম্যাডামকে উল্টে প্রশ্ন করা হচ্ছে, কেন দেবে তোর প্রশ্নের উত্তর? কেন দেবে? সঙ্গীতা ম্যাডামের কি খেয়ে দে কাজ নেই, তাই না? আজকে সন্দীপের বিরুদ্ধে আঙুল তোলে বারবার, 10 টাকা চুল্লু খায়। কোন ভিডিওতে কোন প্রমাণ আছে? কোথায় দেখেছে সঙ্গীতা ম্যাডামকে আমাদের সন্দীপকে 10 টাকা চুল্লু খেতে? দেখেনি তো কোথাও, না? তাহলে কেন বলা হলো? তারপরে হচ্ছে সঙ্গীতা ম্যাডাম কেন যাদের চরিত্র ঠিক নেই তাদের পাশে গিয়ে ডাস্টবিনে বসে ওয়াইটি সাফ করতে এসেছে। আমি আজকে সবার কাছে একটা কথাই বলবো, সীমার চরিত্র খারাপ। আমি বলছি, তোমার যারা বলছো প্রমাণ দাও। ওই স্টেশনের মধ্যে কে কত দূর থেকে হেঁটে গেল প্ল্যাটফর্মে সীমা একা হাঁটতে, একদম সেই গটগট করে, ওটা দেখালে প্রমাণ হয় না তার প্রেমিক আছে। হ্যাঁ, সীমা একদিন বলেছিল তার প্রেমিক আছে, কিন্তু কোথাও কি আমরা গিয়ে দেখেছি যে ওরা গিয়ে এক হোটেলে আছে, এক জায়গায় থাকছে? এরকম কোনো প্রমাণ যদি দিতে পারে কেউ, আমি বিশ্বাস করব যে সীমার প্রেমিক আছে, বিশ্বাস করব। সেদিন আমি সীমার পরকীয়া নিয়ে শুরু করব গল্প, ভিডিও। কোথাও কি প্রমাণ আছে?
কে চোখে কাজল দেয়, কে ঠোঁটে লিপস্টিক দেয়, এটা দিয়ে প্রমাণ হয় না যে কেউ পরকীয়া করছে। সে সংসারে রয়েছে, তার মেয়ে রয়েছে, তার ছেলে রয়েছে, ছেলের বৌমা রয়েছে, যতই তারা আলাদা থাকুক, পালে পার্বণে তারা কিন্তু তার শাশুড়ির সঙ্গেই আসে, একসাথে তারা পুজো করে। তাহলে কে কোথা দিয়ে একদম একটা ঢিল ছুঁড়ে দেবে আর অমনি বিশ্বাস করে নেব? কেউ যদি বলে যে আমার ভাগ্নের সঙ্গে প্রেম আছে, এটা কে দেখেছে? না, কেউ দেখেনি, আমি তো দেখিনি, জানি না, অতএব বলতে পারবো না যে তোর ভাগ্নের সঙ্গে তোর প্রেম আছে, বলতে পারবো না, বলিনি কোনোদিন। তাহলে সীমার যে ওই কাজল না লিপস্টিকের সঙ্গে প্রেম আছে, তার প্রমাণটা কোথায়? আমরা তো চাইছি প্রমাণ দিই। আমরা দেখলাম সীমা একটা সমুদ্র সৈকতে একটা ভিডিও দিল, সমুদ্র সৈকতে গেছে, প্রেমিকের সঙ্গে গেছে। প্রেমিক কই? সমুদ্র সৈকতে বসে প্রেমিক কই? সীমার পাশে। সমুদ্রের সৈকতে অনেক মানুষ যায়, কার সঙ্গে গেছে প্রিয়া? আমাদের সীমা কার সঙ্গে গেছে? কোনো প্রমাণ আছে? তারাপীঠে গেলেও সন্দীপের সঙ্গে সীমা শুয়ে পড়লো পুজো দিয়ে, এমনকি তারপরে তার মেয়েকে শুইয়ে দেওয়া হলো। এখন বলা হচ্ছে যে ওই প্রেমিক কাজল না লিপস্টিক তারাপীঠে ছিল। এতবার ট্র্যাক চেঞ্জ করলে আমরা মানবো না, একটা কথায় আটকে যেতে হবে এবং সেই কথা সত্যিটা প্রমাণ দিতে হবে। আমরা যেমন আটকে গেছি টিনের পরকীয়া, এবং তার যথেষ্ট প্রমাণ টিন নিজে দিয়েছে, তারপরে কথা বলছি। একবারও তো জোর করে এনে কোনো ঘটনাকে সাজিয়ে গুছিয়ে এক করছি না। আর বারবার বলা হচ্ছে পরকীয়াকে সাপোর্ট করি না, পরিস্থিতির শিকার হয়েছে। আরে বাবা, আমাদের ম্যান্ডিও তো পরিস্থিতির শিকার হয়েছিল। তাহলে কেন প্রশ্ন উঠেছিল যে সোমনাথ এখানে ডোমেস্টিক ভায়োলেন্সে করছে? তখন কেন তদন্ত করে দেখেনি দুই পক্ষকে? কেন এক পক্ষকে সাপোর্ট করেছিল? কেন সোমনাথ মন্দিরাকে সামনাসামনি বসিয়ে প্রশ্ন করা হয়নি? সমাজসেবীর দিকে আঙুল তোলার আগে যে কাজটা নিজে করেছে সেই কাজটা আগে বিশ্লেষণ করে দেখু। তখন বারবার বলেছিল মন্দিরা অত্যাচারিত। আমি বুঝলাম মন্দিরা অত্যাচারিত, সোমনাথ কুড়ে, সোমনাথ হ্যান ত্যান, মন্দিরা বলতে বলেছে। মন্দিরা আমাকে বলতে বলবে আর আমি বলে দেবো? একদম হড়হড় করে বলে দেবো? আমার বিচার বুদ্ধি কিছু নেই, তাই না? টিন বলে দিল আমার স্বামী প্রতিদিন সন্ধ্যাবেলায় 10 টাকা চুল্লু খায়, বলে দিলাম আমি। কি প্রমাণ আছে? কোনোদিন ওই সন্ধ্যাবেলা যখন বন্ধুর আড্ডায় যেত, বলতো ঠেকে গিয়ে বসে থাকে। সন্দীপ তো দেখিয়ে দিল কোন বন্ধুর মানে দোকানে গিয়ে সে আড্ডা মারে। একটা পুরুষ মানুষ দিনে একবার তো তাকে বেরোতেই হবে বন্ধুদের সঙ্গে আড্ডা দিতেই। আমরা যারা এখন ইউটিউবে ঢুকেছি তাই, না হলে আমি হয়তো সময় পাই না। এখনো গ্রামের বাড়িতে 4-5 জন মহিলা এক জায়গায় বসে গল্প করে, প্রতিদিন না হোক। এখন বাড়িতে টিভি এসে গেছে, এখন দেখা যায় না এটা। কিন্তু আগে ছেলেদের মতো মেয়েরাও নিজেরা যারা সমবয়সী আশেপাশে যারা আছে, তারা এক জায়গায় বসে যে কোনো একটা কাজ করতো, গল্প করতো, পাটি বুনতো, কেউ বিড়ি বানতো, কেউ আসো সেলাই করতো, এইসব নিয়ে। তাহলে সন্দীপ একটু সন্ধ্যাবেলা বাড়ির বাইরে যেত, সে ঠেকে যায়। কোথাও একদম ঠোস কোনো সবুত দেওয়া হয়নি, কোনো ঠোস সবুত দিয়ে প্রমাণ করা যায়নি যে সন্দীপের পরকীয়া আছে। রেস্টুরেন্টে বসে যখন ভ্যালেন্টাইন ডে বানাচ্ছে, তাকে পার্টি করে তার কাছে সিসিটিভি ফুটেজ চাওয়া হয়েছে। অমনির সঙ্গে সঙ্গে বলা হলো কি, ওই যে রেস্টুরেন্টে যাচ্ছিল কলকাতা যেতে গিয়ে, অরিন্দমের বাড়ি যেতে গিয়ে একটা পার্স দেখা গেছে, লেডিস পার্স। আচ্ছা, একটা লেডিস পার্সকে দেখে সন্দেহ করা হবে যে সন্দীপ ওই লেডিস পার্সের যে মালকিন তার সঙ্গে পরকীয়া আছে? হায় ভগবান, একটা লেডিস পার্স টেবিলে আছে। এমনও তো হতে পারে যে ওই টেবিলে আগে যারা খাচ্ছিল তার ব্যাগটা সে ভুলে ফেলে গেছে। না, ভুলে ফেলে যায়নি, হয়তো রেখে দিয়েছে, বিল মেটাতে গেছে, এসে নেবে। না হলে কেউ হয়তো সন্দীপের সঙ্গে দেখা করতে এসেছিল, দেখা করতে এলেই প্রেমিক হয়ে যায়, প্রেমিকা হয়ে যায়, তাই না? আর যারা 9 মাস পর্যন্ত একটা যাকে স্বীকারোক্তি দিয়ে, যাকে নিয়ে কমিউনিটি পোস্ট দিয়ে, যাকে নিয়ে ঘুরে বেরিয়ে পরকীয়া করলো, সেটাও অদৃশ্য, সেটাও নাকি পরকীয়া নয়। সেটাও কি প্রমাণ আছে যে ফোকলার সঙ্গে আমাদের টিনের পরকীয়া আছে? হায় ভগবান, এদের কি করে তুমি বিশ্বাস করাবা যে নিজে স্বীকার করছে? এখন পরিস্থিতির চাপে এখন সে ছেলে চাইছে, অথচ ছেলেকে নেওয়ার জন্য কোনো রকম আইনের আশ্রয় নেওয়া হয়নি। সন্দীপ সমাজসেবী সঙ্গীতা ম্যাডামের কাছে কখন গেছে? তার আগে তো টিন গেছিল সেই সমাজসেবক দাদার কাছে। এবার সমাজসেবক দাদা সব শুনে যদি তার কেসটা লড়তে রাজি না হয়, সেই দোষটা কি সন্দীপের?
টিন যদি সমাজসেবক দাদাকে হায়ার করতে পারে, তিনি তার কেস করেননি, সেটা তার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার, তাহলে সন্দীপ কেন সঙ্গীতা ম্যাডামকে হায়ার করতে পারবে না? তার কাছে কেন হাত পেতে তার ছেলের জন্য সে ভিক্ষে চাইতে পারবে না যে আপনি আমাকে সাহায্য করুন? তখনই হয়ে গেল সঙ্গীতা ম্যাডাম এক চোখা বিচার করে। আরে বাবা, দুটো চোখ সবার আছে, এবং আমার মতো সঙ্গীতারও 4টে চোখ আছে, যথেষ্ট বুদ্ধিমতী। আজকে বলছে যে পিঙ্কি পালের মেয়ের সংসার নাকি করতে দিচ্ছে না সঙ্গীতা ম্যাডাম, তার সঙ্গে নাকি সীমা আরো অনেকে আছে। তাহলে পিঙ্কি পালের মেয়েকে তো ওই সঙ্গীতাই তুলে দিয়ে আসলো প্রীতমের ঘরে। এখন তো দিব্যি ওরা বেশ আনন্দে ফুর্তি করে জন্ম করছে, ঘুরতে যাবে প্ল্যান করছে, কত কি করছে। জামাই ষষ্ঠী হবে, আজকের ভিডিওতে দেখলাম শাশুড়িকে প্রণাম করছে জামাই, শাশুড়ি আবার বাধা দিচ্ছে, জামাই টাইটেল দিয়েছে শাশুড়ি আমাকে প্রণাম করতে দিল না। তাহলে সঙ্গীতা খারাপ কাজ করেছে, জোর করে মেয়েটাকে ঢুকিয়ে দিয়েছে, অবশ্যই অবশ্যই জোর করে দিয়েছে। কারণ তাদের যখন ডিভোর্স হয়নি, তার স্ত্রী যখন তাদের বাড়িতে যেতে চাইছে, অবশ্যই সেখানে আইনের মাধ্যমে তাকে তুলে দেয়া আসা হয়েছে। দিব্য সংসার করছে। আর আমি নিজে দেখেছি, আমি না হাজার হাজার মানুষ দেখেছে চিৎকার করে বলছে, সীমাদি সঙ্গীতা ম্যাডামের ফোন নাম্বারটা আমাকে দাও, আমি কথা বলবো। সীমাদি করে চিৎকার করেছে। আজকে সেই সীমা সঙ্গীতা দুজনেই নাকি তার সংসার করতে দিচ্ছে না, অথচ সেই সংসারটা জুড়িয়ে দিল সীমা নিজে সঙ্গীতাকে নিয়ে। আজকে সীমা তো প্রীতমের পক্ষ ছিল। কি মনে হলো সে পিঙ্কি পালের মেয়েকে হঠাৎ সংসার করতে দিতে আসলো? কারণ সে বুঝেছিল এটা তার ভুল হয়েছে। মানুষ ভুল করে যদি ভুলের শুধরে নেয়, তাকে অ্যাপ্রিসিয়েট করতে হয়। না, এখন চলা হয়ে গেল, বলাও হয়ে গেল যে না, সমাজসেবী ডাস্টবিনে বসে সমাজ সেবা করছে। এখানে যদি কি বলবো, এই যে গ্রুপ নিয়ে কথা হচ্ছে, আজকে একটু না বলে পারছি না। যে গ্রুপটা তৈরি হয়েছে সেটা পিঙ্কি পালের মেয়ের স্বামীর ঘরে ওঠানো নিয়ে গ্রুপটা তৈরি হয়েছে, এবং সেখানে গ্রুপটা নাকি তৈরি করেছে পিঙ্কি পাল নিজেই। তাহলে পিঙ্কি পালই বা কেমন বেইমান যে তার মেয়ের সংসারটা যারা জুড়ে দিল, সে উল্টে তাদের কথোপকথন রিভিল করছে, আজকে যে কল রেকর্ড আমরা শুনলাম, কি প্রমাণ হলো এখানে? সঙ্গীতা ম্যাডাম রাফ অ্যান্ড টাফ। সে কথার মধ্যে বলেছে মালগুলো আমি ভালো পেয়েছি। আচ্ছা, সত্যি কথা বন্ধুরা, যখন কতগুলো ছেলে এক জায়গা হয়, তখন তারা কি ভাষায় কথা বলে? নিশ্চয়ই রাফ অ্যান্ড টাফ কথা বলে। সেখানে কেউ বলে না মা লক্ষ্মী যাইতেছে রাস্তা দিয়া, কেউ বলে কি অমুকের বউটা না খুব লক্ষ্মীমন্ত, এসব বলে নাকি আজকে কি বাজার হয়েছে, আজকে কি খাওয়া হয়েছে, এগুলো নিয়ে বলে? এরকম বলে তো ছেলেরা, সেখানে রাফ অ্যান্ড টাফ হয়। তেমনি কতগুলো মেয়ে কোনো কাজে যদি তারা জয় হয়, তখন কি বলে? সালা মালগুলো আমি ভালো পেয়েছি। এটা যদি সঙ্গীতা ম্যাডাম বলে রাফ অ্যান্ড টাফ হয়ে, কোনো অন্যায় নয়। কারণ যারা পুলিশের সঙ্গে, যারা সমাজ বিরোধীদের সঙ্গে, যারা আইনের সঙ্গে লড়াই করে সমাজসেবী হিসাবে, তাদের মুখ দিয়েও কখনো রাফ অ্যান্ড টাফ ভাষা বেরিয়ে যায়। অবশ্যই আমি বলবো যে সে পাবলিক প্লেসে কথাগুলো বলছে কিনা, ওপেনলি কোনো ক্যামেরার সামনে এসে এইসব কথা বলছে কিনা। একটা গোপন বৈঠকে যেখানে আলোচনা হচ্ছে যে একটা সংসারে কি ভাবে তাকে টিকে থাকতে হবে, সেই আলোচনার মাধ্যমে যদি সেখানে একটা রাফ অ্যান্ড টাফ কথা সঙ্গীতা বলে ফেলে, আমি কি এর মধ্যে দোষের কি আছে? সে তো সোশ্যাল মিডিয়ায় এসে বলছে না, সেগুলো সোশ্যাল করা হচ্ছে, এবং কার জন্য করছে? পিঙ্কি পাল, তুমি ভেবো না যে তুমি সব সময় ডুবে ডুবে জল খাবা আর সবাই তোমাকে ছেড়ে দেবে আর ওপরে একজন বসে আছে। আরে বাবা, পিঙ্কি পালের মেয়ের সংসার কে করতে দিচ্ছে না? পিঙ্কি পাল নিজেই তার মেয়ের সংসার ঠিক মতো করতে দেবে না। ওই মেয়েকে নিয়ে কন্টেন্ট করে কিন্তু সে আজ ইউটিউবে জায়গা করে নিয়েছে। আর যতদিন তার ইউটিউবে থাকবে, ওই মেয়েকে নিয়ে কন্টেন্ট করতে হবে। একবারও ভাবে না যে, আমি এই পরিবারটাকে দেখে না আশ্চর্য হয়ে যায়। এরা স্বামী স্ত্রীর বিরুদ্ধে বলছে, স্ত্রী স্বামীর বিরুদ্ধে বলছে, মেয়ে বাবার বিরুদ্ধে বলছে, সৎ বাবার বিরুদ্ধে, মেয়ে মার বিরুদ্ধে বলছে। আবার মেয়ে যখন বাপের বাড়ি থাকতে তখন স্বামীর বিরুদ্ধে বলছে, শ্বশুর শাশুড়ির বিরুদ্ধে বলছে। আজব ক্যারেক্টার। তবুও তার মধ্যে থেকে একটা শান্তি যে সে সংসার করছে। আর যাদের জন্য সংসারটা করছে তারা এখন পিঙ্কি পালের কাছে হয়ে গেছে খারাপ। আর গ্রুপ কোথায় নেই? আগেও দেখেছি অনেস্ট গ্রুপ ছিল, সেখানে যারা ভিডিও করতো
সেখানে খিস্তি খেউড়ের একেবারে ফোয়ারা চলতো, সবাই দিত, কয়েকজন হাতে গোনা কয়েকজন বাদ দিয়ে। আজকে তারা দুদিকে দুই মেরুতে দাঁড়িয়েছে, তারাও কি কম খিস্তি দুজনকে মেরেছে? এ ওকে খারাপ প্রতিপন্ন করার চেষ্টা করা হয়েছে, আজকে যে বলছে আমাকে বলে গেছে, আমি বলিনি, কম বলেনি। আজকে দাদা ভাইও যেমন বলেছে, দিদি ভাইও কম বলেনি, তার বাচ্চাকে নিয়ে তার বউকে নিয়ে টেনেছে, তখন প্রতিবাদ করিনি, কারণ এদের দ্বন্দ্বের মধ্যে আমি যেতে চাই না। আজকে যার কথায় শশাকলা নিয়ে সবার বাড়িতে ঢুকতো, সেই ছেলেটা বুক দিয়ে যে আগলেছে সম্পর্কটাকে, সেই সম্পর্কটা ছিন্ন ভিন্ন হয়ে গেছে। দোষ দুজনারই ছিল, একজনেরও কম ছিল না। তাহলে এই যে গ্রুপ তো প্রথম থেকে ইউটিউবে আছে, নইলে পিঙ্কি পালের ভয়েসগুলো কিভাবে এলো? নিশ্চয়ই কোনো হোয়াটসঅ্যাপ কিংবা কোনো মাধ্যম দিয়ে এলো, আর সেই মাধ্যম যখন একের অধিক দুজন হয়ে গেল, তখনই তো সেটা গ্রুপে পরিণত হলো। তাহলে আজকে কোনো ভালো কাজ করতে গেলেও যেমন গ্রুপের দরকার, তেমনি কোনো খারাপ কাজ করতে গ্রুপের দরকার। এবার যারা গ্রুপ তৈরি করবে তাদের সিদ্ধান্ত নিতে হবে যে আমরা খারাপ কাজ করব না ভালো কাজ করব। যারা ভালো কাজ করবে তাদের লোকে অ্যাপ্রিসিয়েট করবে, আর গ্রুপবাজি করে যারা খারাপ কাজ করবে তাদের তো লোকে বলবেই। তাই গ্রুপ মানে কি, চারটে মানুষ যদি একসঙ্গে থাকে, তারা কথার লেনদেন করে, তারা কোনো প্ল্যান প্রোগ্রামের লেনদেন করে, অবশ্যই সেটা গ্রুপ হয়ে যায়। অনেক সময় সেটা ভালো কাজে ব্যবহৃত হয়, অনেক সময় সেটা খারাপ কাজে ব্যবহৃত হয়। যাই হোক, এত কথা বললাম, এদের নিয়ে আমি কোনোদিন কথা বলতে আমি চাই না, কারণ আমার কন্টেন্টের ধারা আলাদা। আমি আমার লক্ষ্য থেকে বিচ্যুত হব না। তবে একটা কথা বলবো, যে একটা ছেলে যখন নিজের সংসারকে বিসর্জন দিয়ে আর একজনকে সম্পর্ক দিদি হিসাবে সম্মান করে যেভাবে বুক দিয়ে আগলে রেখেছিল, সেই সম্পর্কটা নষ্ট হয়েছে, তার কারণ নিশ্চয়ই যথেষ্ট কারণ আছে। আর কারণটা এক পক্ষের নয়, দুপক্ষেরই। আজকে মন্দিরার বাড়িতে যখন যাওয়া হয়েছিল, তখন যে প্রশ্নটা করেছিল যে ওখানে কি কোনো পরকীয়াজনিত কোনো ঘটনা আছে, তখন যদি এই পক্ষ থেকে বলতো হ্যাঁ মিটে যেত ব্যাপারটা, কিন্তু তখন লুকিয়ে গেছে। আর তারা যারা বুক দিয়ে তোমাকে আগলেছে, তারা এই মিথ্যে কথাটা যখন দেখলো সত্যি ঘটনা, তখন তারা কেন মেনে নেবে? তখনই তো শুরু হয়ে গেল। তা শুরুটা কে করলো? শুরুটা তো কখনো ওই মেল ক্যারেক্টার করেনি, শুরুটা করেছিল ফিমেল ক্যারেক্টার। আর এখন যদি সব দোষ তার উপরে দেওয়া হবে, সেটাও কোনো কথা নয়। বিচার করতে হলে নিরপেক্ষতা বিচার করতে হবে, নিরপেক্ষ বিচার এখানে কে করে? পক্ষপাত দোষে দুষ্ট প্রত্যেকেই একে অপরকে ছোট করানোর এখানে চলছে, মহড়া চলছে। এ ওকে ছোট করছে, আজকে একসাথে আছে ভিডিও করছে, কালকে দেখা যাচ্ছে এ ওর বিরুদ্ধে করছে। কেন নিজেদের মধ্যে এই হিংসা, নিজেদের মধ্যে এই দ্বন্দ্ব চুলোচুলি কেন? আজকে বড় ক্রিয়েটারদের নিয়ে আমরা ভিডিও করছি, কেউ পক্ষে করছে কেউ বিপক্ষে করছে, ব্যাস মিটে গেল ম্যাটার। যে যার যুক্তি দিয়ে দেখাবে, খণ্ডাবে। তা না, এর বউকে টানছে, ওর স্বামীকে টানছে, এর ভাগ্নেকে টানছে, এর মেয়েকে টানছে, ওর জামাইকে টানছে। কেন? নিজেরা কেন নয়, কেন পরিবারের লোক আসবে এর মধ্যে, কেন বাচ্চাগুলো আসবে? আজকে মেল ক্যারেক্টার খারাপ, তাকে ডাইরেক্ট বলো। তার বাচ্চাকে বউকে টানা হচ্ছে। ফিমেল ক্যারেক্টার খারাপ, তাকে বলো। তার স্বামীকে, তার ভাগ্নেকে, আবার কোথাও মেয়েকে, জামাইকে, এইসব কেন টানা হচ্ছে? এটা প্রথম থেকেই শুরু হয়েছে ওদের দিয়েই শুরু করা হয়েছে। যাই হোক, আজকে যদি আমি এই সাইডে কিছু কথা বলে ফেললাম, আমি এটা আমার জানি না এটা আমার বলা ঠিক হলো কিনা। তবুও যদি কাউকে নিজের অজান্তে কোনো কষ্ট দিয়ে থাকি, অবশ্যই সরি বলবো। আর তাহলে বন্ধুরা, মোদ্দা কথা কি হলো, একটা পরকীয়াকে ঢাকতে অনেক পরকীয়ায় গিয়ে এলো। ধোপে টিকবে না, প্রমাণ দিতে হবে। প্রমাণ ছাড়া কিন্তু আইন চলবে না। আর আমাকে একজন ভালো একটা কমেন্ট করেছে যে সমাজসেবীদের দ্বারা কোনো কিষাণুর কাস্টডি সিলেক্ট করবে আইন। অবশ্যই সমাজসেবী তো আইনের বাইরে নয়। সঠিক আইনের পদ্ধতিতে, আইনগত পদ্ধতিতে সমাজসেবী হেল্প করছে কিষাণুর জন্য। সমাজসেবী রায় দেবে না, রায় দেবে কোর্টে জাজ, উকিলের মাধ্যমে। অবশ্যই আইনের মাধ্যমে যা হবে হবে। আইনকে উপেক্ষা করে কেউ যেতে পারে না। আর ভারতবর্ষের আইনের উপরে যথেষ্ট শ্রদ্ধা, ভক্তি এবং বিশ্বাস আমাদের সন্দীপের, এবং আমরা যারা সাপোর্ট করছি আমাদের আছে। সর্বোপরি সঙ্গীতারও আছে। সঙ্গীতা বলে ডাকলাম কারণ তুমি আমার অনেক ছোট, সঙ্গে ম্যাডাম। তা ঠিক আছে বন্ধুরা, চলো আজ এই ভিডিওতে এইটুকু থাকলো। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণে তোমরা সাবধানে থেকো, আর এই ভিডিওগুলো দেখে মজা নাও। দারুণ এন্টারটেনমেন্ট চলছে। আজকে মুখোশ পরে নাটক করা দেখছি, 9 মাস ধরে সন্তানকে আড়ালে রেখে সন্তানের জন্য বুক ফাটা মায়ের মেয়েকে চিৎকার শুনছি। টাটা।
আমার ভিউয়ারদের জন্য।